বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের জানাচ্ছি শুভেচ্ছা, সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটা মূলত একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে ছাত্রছাত্রীদের জন্য। আজকের এই ক্লাসটা এমন এক মুহূর্তে নিচ্ছি যখন সংক্রমণ ব্যাধিতে গোটা বিশ্ব আক্রান্ত, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, এরকম একটা দুর্যোগের মুহূর্তে তোমাদের এই ক্লাসটা অনলাইনের মাধ্যমে নিচ্ছি। ক্লাসটা সরাসরি নিতে পারলে খুবই ভালো লাগতো, আনন্দ পেতাম, তোমাদের সাথে শুভেচ্ছা বিনিময় হতো, কিন্তু কতিপয় বিষয় দুঃখের সাথে জানাতে হচ্ছে এটা আমরা নিতে পারছি না। আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের এই সংক্রমণ ব্যাধি থেকে অচিরেই আমাদেরকে মুক্তি দান করবেন। আমরা একটা নতুন সকালের প্রত্যাশায় থাকব। যারা আমাদের এই নবগঞ্জ সরকারি কলেজে ভর্তি হয়েছে সবাইকে ইতিহাস বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই ইতিহাস বিষয়কে একটি বিষয় হিসাবে গ্রহণ করেছে, তাদের 13টা বিষয়ের মধ্যে বা 13টা বিষয়ের মধ্যে একটা বিষয় হিসাবে নিয়েছে, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। অনেকে এই ইতিহাস বিষয়কে বিষয় হিসাবে খুব কঠিন মনে করে, কিন্তু আমরা মনে করি যে এটা কঠিন বিষয় নয়। এই ইতিহাস বিষয়টা ক্লাস করলে তোমরা বুঝতে পারবে এটা আনন্দের একটা বিষয়, প্রচুর জ্ঞান অর্জন করা যায়, তৃপ্তি পাওয়া যায়, এবং দেখবে তোমাদের কলেজের ভিতরে এই বিষয়টি সবচেয়ে তোমাদেরকে ভালো লাগবে। তো তোমরা যারা এই ইতিহাস বিষয়কে বিষয় হিসাবে নিয়েছো সবাইকে আমরা ইতিহাস বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি। আর একটি কথা, এখন যে মহামারী চলছে এখানে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক। আশা করি তোমরা সেফে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি যেমন এই যে মাস্ক পরে আছি, তো তোমরাও বাড়ি থেকে বের হলেই অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এই মাস্ক ব্যবহার করলে এই করোনা থেকে 80-90% রক্ষা পাওয়া যেতে পারে। তা আমি তোমাদের সুবিধার্থে আমি মাস্কটা খুলে রাখছি, কিন্তু তোমরা অবশ্যই এই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো যারা ইতিহাস বিষয় নিয়েছো, এখন এই ইতিহাস বিষয় একটা সিলেবাস আছে, 200 নম্বরের একটি বিষয়। এই 200 নম্বরের মধ্যে 60 নম্বর করে লিখিত পরীক্ষা এবং 40 নম্বরের এমসিকিউ। তো এই 200 নম্বর পরীক্ষা তোমাকে দিতে হবে। আমরা এই 2 বছর তোমাদেরকে সেইভাবে তৈরি করব। আমরা গিভ অ্যান্ড টেক পলিসিতে তোমাদের সাথে থাকবো। আমরা দিক নির্দেশনা দেবো, তোমরা আশা করি যে এই বিষয়টাকে রপ্ত করতে পারবে এবং সব অন্যান্য বিষয় থেকে এটাতে ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো ইতিহাস বিষয় পড়াতে গেলে আসলে একটা বিষয় আমরা বলতে পারি যে মানব সভ্যতার ক্রমবিকাশ মূলত তার অতীত অভিজ্ঞতার আলোকেই সংঘটিত হয়ে আসছে, আর এই অতীত অভিজ্ঞতা লিপিবদ্ধ থাকে ইতিহাসে। সুতরাং ইতিহাস আমাদের জীবনের সঙ্গী, ইতিহাস আমাদের দিক নির্দেশনা, ইতিহাস আমাদের আলোকবর্তিকা। তো অন্যান্য বিষয়ের মতো ইতিহাসের একজন জনক আছেন, তার নাম হচ্ছে হেরোডোটাস। হেরোডোটাস গ্রিসের অধিবাসী। এখন তোমাদের মনে জানতে পারে কি যে হেরোডোটাস এখন বেঁচে আছে না মরে গেছেন, তিনি কোন সময়ের লোক ছিলেন, এটা মনে প্রশ্ন জাগতে পারে। আমাদের সিলেবাসের বহির্ভূত ব্যাপার হলেও ইতিহাস বিষয় পড়তে গেলে এটা আমাদের জানা দরকার, জেনে রাখা দরকার। হেরোডোটাস 420 থেকে 484 অথবা
484 থেকে 420 এই সময়ের লোক। এখন কোনটা তোমাদের কাছে সঠিক মনে হচ্ছে? তোমরা স্বাভাবিকভাবে বলবে যে উপরেরটাই সঠিক, কিন্তু আমি বলছি নিচেরটা সঠিক। কারণ নিচেরটা সঠিক বলছি, কিন্তু এটা তো উল্টো হয়ে আছে, আগেরটা বড় পরেরটা ছোট হয়ে আছে। তো এটা হচ্ছে খ্রিস্টপূর্বের ব্যাপার। খ্রিস্টপূর্ব যে সনগুলো থাকবে সেখানে আগেরটা বড় পরেরটা ছোট, এবং খ্রিস্টাব্দ মানে যীশু খ্রিস্টের পরের যে সময়টা আমরা বলি সেটা হচ্ছে আগেরটা ছোট পরেরটা বড়। এবং যেহেতু হেরোডোটাস খ্রিস্টপূর্বের লোক ছিলেন, খ্রিস্টপূর্বাব্দের লোক ছিলেন, সুতরাং এই নিচেরটাই হচ্ছে সঠিক। কাজে আমরা বলবো হেরোডোটাস এই সময়ের লোক ছিলেন। এখন তোমাদেরকে বলি যে এখন কত শতাব্দী? তোমরা বলবে কি যে 2000 শতাব্দী। কেন? 2020 সাল চলছে, কিন্তু আসলে হচ্ছে এখন একাদশ শতাব্দী, একবিংশ শতাব্দী, 21 শতক চলছে। শত অব্দের সমাহার আমরা সমাস করি, এই 100 বছরকে বলা হয় শতাব্দী। তো সেই দিক দিয়ে আমরা 21 শতকে চলছি। সুতরাং এই হেরোডোটাস, যদি আমরা এই সনটা ঠিক মতো মনে রাখতে নাও পারি, তবু বলবো খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর লোক ছিলেন এই হেরোডোটাস। আর হেরোডোটাস ইতিহাসের জনক বলছি কেন? তিনি কি মানুষজনকে হত্যা করতেন, যুদ্ধ করতেন, বাড়িঘর ধ্বংস করতেন, শহর প্রান্ত ধ্বংস করতেন, আবার তিনি ঠিক করে দিতেন? এরকম অলৌকিক তিনি কিছু ছিলেন না। তিনি ছিলেন কি মানুষের কাছে ইতিহাসটা কিভাবে তুলে ধরতে হবে, মানুষের কাছে কিভাবে এটা উপস্থাপন করতে হবে, এই পদ্ধতিটা তিনি আমাদেরকে দিয়ে গেছেন, যার কারণে তাকে ইতিহাসের জনক বলছি। কিন্তু তার আগেও ইতিহাস রচিত হতো। তো যাই হোক, ইতিহাসের জনক সম্পর্কে আমরা জানলাম, খ্রিস্টপূর্ব সম্পর্কে আমরা জানলাম। এখন আমাদের একটা মনে প্রশ্ন যে এই কলেজে যেসব বিষয়গুলো আছে তার মধ্যে এই ইতিহাস একটা বিষয়। তো এই ইতিহাসের কি দরকার? ইতিহাস পাঠের প্রয়োজন কি আছে? যেমন আমরা অন্যান্য বিষয়ের প্রয়োজনীয়তা বলতে পারি, যেমন একটা উদ্ভিদ বিজ্ঞান। ধরো, এই উদ্ভিদ বিজ্ঞানের বিষয় হচ্ছে কি যে আমরা যেমন দেশের জনসংখ্যা বেড়ে গেছে 15-20 কোটি 80, তো এদের খাওয়ার ধান উৎপাদন হচ্ছে না। এখন উদ্ভিদ বিজ্ঞানী যারা আছেন তারা চেষ্টা করলেন যে ধানের যে শীষগুলো হয় সেই শীষগুলো যদি একটা ডগাতে একটা না হয়ে 5টা 6টা 7টা হয় তাহলে তো আমাদের কোনো অসুবিধা নাই। কিংবা ধরো আলু এবং টমেটো দেখতে একই রকম, কাজেই যদি নিচে আলু হয় উপরে টমেটো হয় তাহলে তো আমাদের কোনো অসুবিধা নাই। সুতরাং এরকম বিষয়গুলো, বা কি করে ফলন বৃদ্ধি করা যাবে, কি করে কোন গাছে নতুনভাবে তাড়াতাড়ি ফলন নেওয়া যাবে, কিভাবে বছরে 2বার 3বার ফলন করা যাবে, এইসব বিষয়গুলো উদ্ভিদ বিজ্ঞান দেয়। সুতরাং উদ্ভিদ বিজ্ঞান পড়ার আমাদের দরকার আছে। প্রাণীগুলো আমাদের রক্ষা করা দরকার, প্রাণীবিদ্যার দরকার আছে। আবার এদের রক্ষা করার জন্য যেমন আমের মহাতে আমের মুকুল নষ্ট হয়ে যাচ্ছে, কুসরের জমি নষ্ট হয়ে যাচ্ছে, আরো মহামারী দেখা দিচ্ছে, সেসব ক্ষেত্রে রসায়নবিদেরা ওনারা কেমিক্যাল দিয়ে এগুলাকে ঠিক করে দেন যাতে এই পোকা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। সুতরাং রসায়নের একটা দরকার আছে। রাষ্ট্রবিজ্ঞানেরও এমন একটা দরকার যে রাষ্ট্রবিজ্ঞান পড়ে আমরা কি করবো? আমরা দেশ শাসন করব, আমরা চেয়ারম্যান মেম্বার এমপি হবো, 2 পকেট ভরে টাকা উপার্জন করব, এটা রাষ্ট্রবিজ্ঞানের কাজ। কিন্তু আসলে তো তা নয়। রাষ্ট্রবিজ্ঞানের কাজ হচ্ছে যে দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, দেশের মানুষ যাতে শান্তিতে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা, সেই জ্ঞানটুকু রাষ্ট্রবিজ্ঞান দেবে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের দরকার আছে। এরকম ব্যবহারিক ক্ষেত্রে আমাদের ইতিহাসের কি দরকার? এখন কেউ বলবা যে অতীতের ঘটনা জেনে বর্তমানকে রিসার্চ করে সামনের দিকে অগ্রসর হবো, এটা একটা তাত্ত্বিক কথা। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমাদের ইতিহাসের কি প্রয়োজন আছে এটা তোমরা একটু চিন্তা ভাবনা করবে। তা আমি মনে করি যে ইতিহাস যাদের জ্ঞান আছে, একজন ভালো সাংবাদিক হতে গেলে তাকে ইতিহাস জানতে হবে। কেননা কোনো একটা ঘটনা ঘটলো, কোনো বিপদ হলো, সেই মুহূর্তে একটা ভূমিকম্প হলো, এই ভূমিকম্পটা আগে কখন হয়েছিল, কতজন মারা গেছিল, কোনো জায়গায় বম ব্লাস্ট হলো, সেই বমে কতজন মারা গেল, আগে কতজন মারা গেছিল, এরকম বিষয়গুলা একজন ভালো সাংবাদিক হতে গেলে তার দরকার। একজন ভালো সাহিত্যিক হতে গেলে ইতিহাস জানা দরকার। একজন বিজ্ঞ ব্যক্তি হতে গেলে ইতিহাস জানা দরকার। সুতরাং ইতিহাসের ব্যবহারিক জ্ঞান অনেক। যেমন তোমাদের মাঠে বা দেশে
বক্তারা আসেন, ঐতিহাসিক জনসভা অমুক কলেজ মাঠে ঐতিহাসিক জনসভা। কিসের ঐতিহাসিক জনসভা? ওখানে কি হেরোডরা এসে সভাপতি করবেন, আর যারা মারা গেছেন তারা এসে ওই শ্রোতা হবেন কিংবা মানুষজনের সাথে থাকবেন? এটা তো কথা নয়। কথা হচ্ছে যে ঐতিহাসিক যিনি বক্তব্য দিবেন, তিনি তুলে ধরবেন অতীতের বিষয়গুলি এবং বর্তমানের সামনের দিকে কি করে অগ্রসর হবো। অতীতে আমরা এই কাজগুলো করেছি, অতীতে অমুক নেতা এই কাজ করেছেন, অমুক করেছেন, সেই বিষয়গুলি আমরা তুলে ধরবেন। সে ব্যক্তি, নেতা যত ইতিহাস জানবেন তত বিজ্ঞ একজন নেতা। বিজ্ঞ নেতা হতে গেলেই তাকে ইতিহাস জানা আবশ্যক। তো সুতরাং ইতিহাসে আরো প্রয়োজন আছে, সেগুলো আমরা বিষয় ধীরে ধীরে জানবো। এগুলো আমাদের পাঠ্যপুস্তকের বিষয় নয়, কিন্তু তার ভিতরে আমাদের যে বিষয়টা আছে সেখানে হচ্ছে ইউরোপীয়দের ভারতবর্ষে আগমন এখান থেকে শুরু হয়েছে। তোমাদের ইতিহাস বিভাগের বিজ্ঞ শিক্ষক জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব আছেন, গোলাম সরোয়ার রতন স্যার আছেন, গোলাপি ম্যাডাম, সাগরী খাতুন ম্যাডাম আছেন। এনারা ইয়াং, এনার্জেটিক, লার্নেড, এবং তারা ক্লাস নিয়েছেন। আশা করি তোমরা উপকৃত হয়েছে এবং সামনে আরো উপকৃত হবে। তো আমি এই পাঠ্য বিষয়ের যে বিষয়টা পড়াবো সামনের ক্লাসে সেটা শুরু করবো। তার আগে দু একটা কথা বলতে চাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যখন 570 খ্রিস্টাব্দে এবং 632 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত প্রাপ্ত হন। এই সময়ে আমাদের এই বাংলায় প্রথম বাংলার স্বাধীন সুলতান হচ্ছেন শশাঙ্ক বাংলায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তাকে আমরা সাধুবাদ জানাই। তিনি 606 থেকে 637 পর্যন্ত এই সময়ে রাজা শশাঙ্ক ছিলেন। তিনি বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা। তো এখন এই সময় দেখো যে মনে রাখার বিষয়গুলো, আমরা তোমরা ইতিহাসকে কঠিন মনে করো, কিন্তু আসলে একটা ছাঁচের মতো আসে। যেমন নবী যে সময়ে আরবের বুকে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, সেই সময় দেখো বাংলায় একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে। কাজেই এই সময়টা প্রায় কাছাকাছি একই রকম। সুতরাং আমরা তোমাদের যে ফর্মুলা দেবো বা যেভাবে আমরা বলবো সেইভাবে তোমরা দেখতে পারলে ইতিহাস আসলে কঠিন বিষয় হবে না তোমাদের সামনে। দেখো কিছু বিষয়টা খুব ভালো লাগছে তোমাদের কাছে। এখন যে বিষয়টা আমরা তোমাদেরকে সিলেবাসভুক্ত হয়েছে সেখানে দেখা যাচ্ছে ইউরোপীয়দের আগমন, সেখান থেকেই তোমাদের স্যাররা পড়া শুরু করেছেন। আমি তোমাদের যে ক্লাসগুলো নেব সেগুলো হচ্ছে, যেমন পলাশির যুদ্ধ হয়েছে 1757 সালে। এই পলাশি যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীন সার্বভৌমতা তথা ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত যায় এবং ব্রিটিশ শাসনের সূচনা ঘটে। তো এই সময়ে অনেক আন্দোলন হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন। সেই আন্দোলনগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য আন্দোলন ছিল সিপাহী বিদ্রোহ। প্রায় পলাশি যুদ্ধের 100 বছর পরে এই আন্দোলনটা হয়েছিল, যেটার নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ 1857 সালে। আমি তোমাদের সেই 1857 সাল থেকেই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াশোনা শুরু করব। তো আমি আজকে তোমাদের যে বিষয়গুলো জানাচ্ছি, যে ভারতবর্ষের ক্ষেত্রে যে বিষয়গুলো এসেছে সেগুলো একটু তোমাদেরকে আলোচনা করি। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছেন 632 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে, 632 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করছেন। তারপরে মুসলমানদের সাম্রাজ্য চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযান করে ভারতবর্ষের দিকে তিনি চলে আসলেন। 712-তে সিন্ধু অভিযান হলো। 1000 থেকে 1027 পর্যন্ত সময়ে সুলতান মাহমুদ প্রায় 17 বার ভারত অভিযান করেছেন এবং তিনি শুধু পাঞ্জাবটা
নিজ রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। তারপরে আমরা দেখব কি যে 600 আমরা দেখব মোহাম্মদ ঘুরি 1191-92 সালে তরাইনের যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা করেছিলেন এবং তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবক তা আমরা যে কথা বলছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে মৃত্যুর পরে খোলাফায়ে রাশিদিনের সময়ে মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছে। 712 খ্রিস্টাব্দে আমরা বললাম মোহাম্মদ বিন কাসেম সিন্ধু অভিযান করেছিলেন, সিন্ধু অঞ্চল মুসলমানদের অধিকারে আসে। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদ গজনীর সুলতান মাহমুদ প্রায় 17 বার ভারত অভিযান করেছিলেন। তিনি 17 বারই জয়লাভ করেছিলেন। স্যার হেনরি ইলিয়ট বলছেন যে 17 বার অভিযান করেছিলেন। শুধু পাঞ্জাব অঞ্চলটা তার অধিকারে রেখেছিলেন। তারপরে 1191 সালে মোহাম্মদ ঘুরি ভারত অভিযান করে তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করার পরে ভারতে মুসলিম শাসনের সূচনা করেন এবং কুতুবউদ্দিন তার প্রতিনিধি কৃতদাস কুতুবউদ্দিন আইবককে এটা প্রতিনিধি হিসাবে ভারতবর্ষের দায়িত্ব দেন। 1206 সালে মোহাম্মদ ঘুরি মারা গেলে কুতুবউদ্দিন আইবক সুলতান হিসাবে ভারতের শাসনভার গ্রহণ করেন এবং ভারতে সুলতানি আমলের সূচনা ঘটে। 1206 থেকে পানিপথের যুদ্ধ 1526 পর্যন্ত 1206 থেকে 1526 পানিপথের যুদ্ধ 1526 সালে এই যুদ্ধের ফলে সুলতানি আমলের পরিসমাপ্তি ঘটে এবং মোগল শাসনের সূচনা করেন সম্রাট বাবর। এই মোগল শাসনের সময়ে ভারতবর্ষের শাসন একটা নতুন অধ্যায়ের সূচনা করে এবং মোগলরা এদেশে খুব প্রথম দিকের 6 জন শাসক অত্যন্ত দক্ষতার সাথে 1707 পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। এই মোগলদের সময়ে ব্রিটিশরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। সম্রাট জাহাঙ্গীরের সময়ে দূতে এসে ব্যবসা বাণিজ্যের অনুমতি নেন। এখান থেকে তোমাদের এই সূচনাটা আশা করি তোমাদের শিক্ষক আমাদের ইতিহাস বিভাগের শিক্ষকরা এইসব বিষয়গুলো আলোচনা করেছেন। তা আমি আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাকে আজকের ক্লাসটা মোটেই ভালো লাগছে না। যে তোমাদের সাথে দেখা হলে, তোমাদের সাথে কথা হলে, তোমাদের সাথে মত বিনিময় হলে খুবই ভালো লাগতো এবং আমরা খুব চমৎকার একটা সময় অতিবাহিত করতে পারতাম। তো যাই হোক, আমরা বিষয়ভিত্তিক যাব। যে কথাগুলো বললাম এই কথাগুলোর আলোকে তোমরা একটু চিন্তা ভাবনা করবে। ইতিহাসে আসলে কি প্রয়োজন আছে, ইতিহাসের জনকে, খ্রিস্টপূর্বকে, পূর্বাব্দ কি, এইসব বিষয়গুলো জানবে। যেমন তোমরা একটা মানচিত্র দেখতে গেলে তোমরা অবশ্যই টেবিলের উপর রাখবে। তখন সেই অপর দিক, মানচিত্রে যেটা সদর দিক বা অপর দিক, সেটা উত্তর দিকে রাখবে। সবসময় মানচিত্রের উপরের দিক উত্তর দিক হয়। সুতরাং উত্তর দিকে রাখলেই দেখবে যে তোমার মানচিত্রটার দিকটা সুন্দরভাবে নির্ধারণ করা যাচ্ছে। কিন্তু এটা যদি না পারো তাহলে কিন্তু বোঝা যাবে না কি যে কোনটা কোন দিকে, পশ্চিম দিক বলতে কি, পূর্ব দিক বলতে কি, উত্তর পূর্ব দিক, এইসব বিভিন্ন দিকগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আর বইয়ের ক্ষেত্রে তোমরা যে কোনো রাইটারের বই নেবে, সব বই মোটামুটি বিষয়গুলো ভালোভাবে লেখা আছে। তোমরা যে কোনো বই কিনতে পারো, কিন্তু বই অবশ্যই কিনবে এবং বইগুলা নিজে পড়ার চেষ্টা করবে আর ক্লাসগুলো আমাদের একটু ফলো করবে। আর একটা বিষয় কি যে প্রতিনিয়ত এই ক্লাসগুলো ঠিক মতো তোমাদের কিভাবে হবে এটা বুঝতে পারছি না। তা আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে আমরা এই বিষয়গুলো তোমাদের কাছে উপস্থাপন করব। তো আমরা চাই তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও। আশা করি কি যে এই ইতিহাস বিষয়ে তোমাদের অসুবিধা হবে না। আমরা কলেজের পক্ষ থেকে
আবারও অভিনন্দন জানাচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সুন্দরভাবে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অচিরেই তোমাদের সাথে আমাদের মোলাকাত হবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের অভিভাবকবৃন্দকে সালাম শুভেচ্ছা জানিয়ে আজকে এই ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাস আমি তোমাদের বিষয়ভিত্তিক নেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।